লন্ডনে চিকিৎসা শেষে দেশের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার রাত 9টা 35 মিনিটে লন্ডন থেকে যাত্রা করে সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান তার ছেলে তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীরা। এদিকে ঢাকায় দলের চেয়ারপারসনকে বরণ করতে নানা প্রস্তুতি নিয়েছে বিএনপি। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে বিমানবন্দর সড়কে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। খালেদা জিয়াকে স্বাগত জানাতে সর্বস্তরের মানুষের ভিড়। শৃঙ্খলা রাখার আহ্বান বিএনপির। দুপুর 1টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে চলবে বাইক সিএনজি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোন আলাপ। দিল্লি ইসলামাবাদ উত্তেজনায় সব পক্ষকে সংযমের আহ্বান। রাজধানীর গ্যান্ডারিয়া শ্যামপুরে অভিযানে সরকারি 26 টন আটা ও 16 টন চাল জব্দ। মোড়ক বদল করে বিক্রি হতো বাজারে। আটক 1। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা থাকছে: ঢাকার শপিং মল ও আবাসিক এলাকায় অক্সিলারি ফোর্স নিয়োগ হলেও নেই প্রশিক্ষণ। সুফল পেতে সঠিক পরিকল্পনার তাগিদ। লালমনিরহাটে বিএসএফ এর কাঁটাতারের বেড়া, হত্যা, নির্যাতন ও অপহরণ। শঙ্কায় সীমান্তের মানুষ, চাষাবাদ ব্যাহত। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফিরছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। লন্ডন থেকে দোহায় যাত্রাবিরতি শেষে বাংলাদেশ সময়ে ভোর 6টা 5 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে তাদেরকে বহনকারী বিশেষ বিমান। এর আগে সোমবার স্থানীয় সময় বিকাল 4টা 20 মিনিটে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:30টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সের। এদিকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সোমবার বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজে গাড়ি চালিয়ে বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হিথ্রো বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল এলাকার সড়কে অবস্থান নেন। গত 8 জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আর ঘন্টা দেড়েকের মধ্যে বেগম খালেদা জিয়া পদার্পণ করবেন, সেক্ষেত্রে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? নূরে আলম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। 10:30টার দিকে বেগম খালেদা জিয়ার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তাদের উপস্থিতি কেমন দেখছেন? হাইকমান্ড থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল শৃঙ্খলা বজায় রাখতে, সেই ক্ষেত্রে সেগুলো কিভাবে পালন করছেন নেতাকর্মীরা? আমরা এই পর্যায়ে বিমানবন্দর থেকেই জানতে আমাদের সাথে যোগ দিয়েছেন জাহানারা পারভিন। আমরা পারভিনের থেকে জেনে নেব সেখানকার পরিস্থিতি। পারভিন, বিমানবন্দরে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন?
জাহানারা পারভীনের সাথে এই মুহূর্তে সংযুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা বিমানবন্দর থেকেই নূরে আলম পিন্টুর কাছে আবার ফিরে যাচ্ছি। নূরে আলম, বিমানবন্দরের এই মুহূর্তে পরিস্থিতি কি জানাবেন? নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে নেওয়া হয়েছে। এখানে বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, এপিবিএন এর সদস্যরা রয়েছেন। আমি যদি একটু সেই চিত্র দেখাই, 10:30 নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে বলে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেখান থেকে জানতে পেরেছি। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় পৌঁছানোর পর তাকে পথে পথে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতাকর্মীরা। আমরা এরই মধ্যে দেখেছি যে বিএনপির সিনিয়র অনেক নেতাই এই ৮ নম্বর গেটের সামনে এসেছেন এবং তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রয়েছেন। আর সড়কে কাউকেই দাঁড়াতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও কঠোর নির্দেশনা রয়েছে, যেহেতু আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, যাতে কোনো মানুষের ভোগান্তি না হয় সেই কারণে সড়কের উপরে কোনো নেতাকর্মী যাতে না নামে সেই নির্দেশনা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে। উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজকে দেশে ফিরছেন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দ শামিলা রহমান। জুবাইদা রহমান 17 বছর পরে তিনি দেশে ফিরছেন। তিনি 2009 সালে তিনি লন্ডনে উচ্চশিক্ষার জন্য যান এবং সেখানে তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিনি সেখানে যান। এরপরে তিনি আর দেশে ফিরতে পারেননি। গত 16 বছরের স্বৈরাচারী শাসন আমলে তিনি দেশে ফিরতে পারেননি। তাই 17 বছর পরে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এবার দেশে ফিরছেন। আর সেই সঙ্গে আর একটু জানিয়ে রাখি, কোন কোন পথে অভ্যর্থনা জানাবে সেটির একটি রোডম্যাপ বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে। বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্রদল অবস্থান করবে। লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত যুবদল অবস্থান করবে। খিলক্ষেত থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান করবে কাকুলি মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত। ওলামা দল, তাঁতি দল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত। পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করবে বনানী এলাকায়। আর খালেদা জিয়া যে বাসায় উঠবেন সেই বাসার ভেতরে দলের নেতাকর্মীদের ঢুকতে পুরোই নিষেধ করে দিয়েছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে। সেই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ফেসবুক স্ট্যাটাস দিয়ে দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানান। দলীয় নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে ফুটপাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার গাড়ির পেছনে মোটরসাইকেলের কোনো বহর নিয়ে যাওয়া যাবে না, গাড়ির পেছনে হেঁটেও যাওয়া যাবে না। এছাড়া বিমানবন্দরের ভেতরে ও খালেদা জিয়ার গুলশানের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার বাসভবন গুলশানের ফিরোজায় উঠবেন বলে জানান বিএনপির নেতারা। এবং সেই বাসভবনকে কেন্দ্র করেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর খালেদা জিয়ার দেশে আগমন উপলক্ষে ডিএমপির পক্ষ থেকেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদের যাতে চলাচলে ব্যাঘাত না ঘটে সেজন্য এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করতে ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল দিয়ে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। আর হজযাত্রী, বিদেশগামী ব্যক্তি ও এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধও করেছেন ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীরা যাতে কোনোভাবেই ব্যাগ লাঠি বহন না করেন সেই অনুরোধও ডিএমপির পক্ষ থেকে করা হয়েছে। আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম।
তারা যেটি বলছেন, খালেদা জিয়ার এই দেশে ফেরা এটি আসলে তাদের জন্য অনেক আবেগের, এবং তারা বলছেন যে এই 4 মাসের চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরছেন। তাই শুধুমাত্র রাজধানী নয়, সারা দেশ থেকেই নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হচ্ছেন। আর দলীয় নেতাকর্মীরা যতটুকু সম্ভব সুশৃঙ্খল ভাবেই তারা ফুটপাতের উপরে অবস্থান করছেন। আমি যখন এয়ারপোর্টের দিকে আসি তখনই দেখেছি যে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, ফুটপাতের উপরে তারা অবস্থান নিয়েছেন, এবং তারাও চেষ্টা করছেন বিএনপির এয়ারপোর্টের এই 8 নম্বর গেটে যে সিনিয়র নেতারা এসেছেন তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন নেতাকর্মীরা যাতে সুশৃঙ্খল ভাবে থাকে আর সুশৃঙ্খল ভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায়, সেটি সুশৃঙ্খল ভাবে থাকার নির্দেশনা আসলে হাইকমান্ড থেকে দেওয়া হয়েছে। নুরে আলম, আপনি সাথেই থাকুন। পারভিন, আমরা নিশ্চিত নিরাপত্তা দেখতে পাচ্ছি বিমানবন্দরে। আপনি আপনার জায়গায় কি রকম পরিস্থিতি দেখছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তারা সুশৃঙ্খল ভাবে সবকিছু মেনে চলছেন কিনা? গতকাল বিএনপির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব নেতাকর্মী এয়ারপোর্ট পর্যন্ত আসবেন, গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পথের দুপাশে তাদের ফুটপাতে দাঁড়াতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যেন খালেদা জিয়া যখন বের হবেন তার গাড়ির চারপাশে যেন তার সঙ্গে হাঁটতে হাঁটতে বাসা পর্যন্ত না যান, এবং মোটর বাইক নিয়েও যেন গাড়ির চারপাশে না থাকা হয়। আসলে এর মূল কারণ হচ্ছে এই যে খালেদা জিয়ার ফেরা, এই ফেরা কিন্তু আমরা এর আগেও দেখেছি খালেদা জিয়া যখন বিদেশে যান এবং বিদেশ থেকে দেশে আসেন, সেটা একটা বড় শোডাউনে পরিণত হয় এবং তার ফলে যানজট তৈরি হয় এবং মানুষের ভোগান্তি তৈরি হয়। আজকে আবার এইচএসসি পরীক্ষাও রয়েছে, সেজন্য বিএনপি মহাসচিব পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তাদের নেতাকর্মীদের ফুটপাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়, সড়কে যেন তারা না আসতে পারেন। এবং আমরা যেটা দেখেছি আজকে, আমি দীর্ঘ 20 বছর ধরে এই খালেদা জিয়ার নিউজ কভার করছি, আজকের ফেরারটা আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু সুশৃঙ্খল। বিকজ এর আগেও দেখা গেছে যে দল থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা নেতাকর্মীরা মানছেন না। 7 জানুয়ারি তিনি যখন লন্ডন যান তখন আমরা দেখেছি যানজটে শহর নাকাল হয়েছিল। আজকে কিন্তু আমি এয়ারপোর্ট মোড় 8টার দিকে ছিলাম, ভিআইপি গেটে ছিলাম, এবং এখন আমি 8 নম্বর গেটের পাশে আছি। এই এয়ারপোর্টের আশেপাশের যে এলাকাগুলোতে সড়কের দুপাশে দাঁড়িয়ে আছে নেতাকর্মীরা। আমি জানি না যে 10টা যখন খালেদা জিয়া যখন এখান থেকে বের হবেন তখন সড়কের পরিস্থিতি কি দাঁড়ায়, তাদের এই সংযম এবং শৃঙ্খলা বজায় থাকে কিনা, কিন্তু দল থেকে কঠোরভাবে বলা হয়েছে। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন এই ফেরা উপলক্ষে যেন মানুষের দুর্ভোগ না হয় সেটা খেয়াল রাখতে। নেতাকর্মীরা দুপাশে এসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, দলীয় পতাকা তাদের হাতে দেখা গেছে। আজকের এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন খুব উৎসব মুখর পরিবেশ নেতাকর্মীদের মনে, এবং তারা খুব উচ্ছ্বসিত যে 4 মাস পর দলের প্রধান দেশে ফিরছেন। এবং বিএনপি মহাসচিব বলছেন এই ফেরাটা এখন গণতন্ত্রে ফিরতে, গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে খালেদা জিয়ার এই দেশে ফেরা। আসলে আমি যেটা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মী এবং বিএনপির সিনিয়র নেতা সবার ভেতরেই কিন্তু এই যে সুস্থ খালেদা জিয়া ফিরছেন, কারণ তার অসুস্থতা নিয়ে দীর্ঘদিন তাদের টেনশন গেছে এবং সিভিয়ার সিকনেস, অনেক বড় বড় জটিলতা রয়েছে বেগম জিয়ার, এবং লিভার সিরোসিস, কিডনি, অনেক রকম সমস্যার মধ্যে তিনি লন্ডনে গিয়ে এখন যে খালেদা জিয়া ফিরছেন তিনি তুলনামূলকভাবে সুস্থ এবং মানসিকভাবেও তিনি তার মনোবল অনেক অটুট রয়েছে। বিশেষ করে 5 আগস্টের এই যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে খালেদা জিয়া মানসিকভাবে আগের চেয়ে চাঙ্গা রয়েছেন। এবং গতকাল আমরা দেখেছি এয়ারপোর্টে তিনি যখন কথা বলছিলেন, তার ছেলে তারেক রহমানের কাছ থেকে যখন বিদায় নিচ্ছেন পুত্রবধূকে নিয়ে, তিনি যখন ফিরছিলেন তখনও তাকে 2-1টা কথা এয়ারপোর্টে বলতে শোনা গেছে। আমরা কিন্তু এর আগে খালেদা জিয়ার ভয়েস দীর্ঘদিন পাই না, 5 আগস্টের পরেও আসলে সেরকম পাইনি। কালকে তাকে দেখে মনে হয়েছে যে খালেদা জিয়া লন্ডনে যে চিকিৎসা নিয়েছেন, উন্নত চিকিৎসা, যেটা বিএনপি বহুদিন ধরে দাবি করে আসছিল যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার, যেটা বিদেশি হাসপাতালে রয়েছে, সেই চিকিৎসা তিনি গত 4 মাস নিয়েছেন। এবং তারপর তিনি এই যে 4 মাস পর দেশে ফিরছেন, দলের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়া এখন আগের চেয়ে ভালো রয়েছেন এবং তিনি মানসিকভাবেও ভালো আছেন। খালেদা জিয়া গুলশানের বাসায় যাবেন এবং খালেদা জিয়ার যে তারেক রহমানের ওয়াইফ জুবাইদা রহমান, তিনি যাবেন তার বাবার বাড়িতে ধানমন্ডিতে। 17 দিন এখান থেকে খালেদা জিয়া 8 জানুয়ারি লন্ডন গেছেন, তারপর 17 দিন তিনি চিকিৎসা নিয়েছেন লন্ডন ক্লিনিকে। 25শে জানুয়ারি তিনি তারেক রহমানের বাসায় ফিরেছেন এবং সেখানে চিকিৎসকদের, লন্ডন ক্লিনিকের যে বিশেষজ্ঞ চিকিৎসক তাদের তত্ত্বাবধানে ছিলেন। এবং আজ 4 মাস পর
117 দিন পর খালেদা জিয়া দেশে ফিরছেন। এই দেশে ফেরা একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। 117 দিন পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। লন্ডনে চিকিৎসা শেষে দেশের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী বিশেষ বিমান সকাল 10:30টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দলের চেয়ারপারসনকে বরণে প্রস্তুত বিএনপি নেতাদের আশা, দেশে ফিরে আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে বিমানবন্দর সড়কে জড়ো হচ্ছেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে আসছেন, তারই অর্থ হচ্ছে যে উনি আগের থেকে ভালো আছেন। সেজন্যই জনগণ অত্যন্ত আশাবাদী এবং উৎসাহী যে তিনি এসে তার যে দল, যে দলের চেয়ারপারসন উনি, তিনি দলকে নেতৃত্ব দিবেন। বিএনপির পক্ষ থেকে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত 11টি নির্ধারিত স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ম্যাডাম প্রায় 10 ঘন্টা যে জার্নি করে তিনি আসবেন, সে আসার পরে যদি বাসায় তার পৌঁছাতে আরও 4-5 ঘন্টা লেগে যায়, তাহলে ম্যাডাম শারীরিকভাবে আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। এই জায়গাটাকে আমরা মাথায় রেখে আমরা মোটরসাইকেল বহর নিয়ে যাতে কেউ না আসে এবং গাড়ির সামনে কেউ হাঁটবেন না, এবং সামনে একটি আমাদের খোলা জিপের মতো একটা ভ্যানের মতো থাকবে, সেখানে বলা হবে মাইকে যাতে রাস্তাটিকে যাতে কেউ যানজটের সৃষ্টি না করে। ভিড় ও জনদুর্ভোগ এড়াতে সড়কের পাশে দাঁড়ানো সহ দেয়া হয়েছে নানা পরামর্শ। পরীক্ষা আছে আপনার এসএসসির 2টা সাবজেক্ট পড়ে, তো যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আপনারা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে সকাল 10:30টায় দেশে ফেরার কথা খালেদা জিয়ার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে বরণে ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে রাজধানীর লা মেরিডিয়ান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজানুল হক। রেজানুল হক, লা মেরিডিয়ানের ওই জায়গায় তো ছাত্রদল অবস্থান করবে, তো সেক্ষেত্রে কি পরিস্থিতি দেখছেন ওই জায়গার? দেখুন, আমি কিন্তু ভোর থেকে এখানে অবস্থান করছি। আমি যদি আপনাকে দেখাই যে এই জায়গাটি কিন্তু একেবারে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তাদের হাতে রয়েছে দলীয় পতাকা, জাতীয় পতাকা, মুখে রয়েছে স্লোগান, চোখে মুখে উচ্ছ্বাস আর দলীয় নির্দেশনার কড়া বার্তা, সব নিয়ে কিন্তু এখানে ভোর থেকে একরকম আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বিমানবন্দর পুরো সড়ক। এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারা বলছেন তাদের নেত্রী কখন আসবেন সেই সময়টি সাক্ষী হতেই তারা এখানে অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আপনি জানেন যে বিএনপির তরফ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কে কোথায় থাকবেন, অর্থাৎ বিএনপি দলীয়ভাবে জানানো হয়েছে যে তাদের নেতাকর্মী কোন অংশটি কোন জায়গায় অবস্থান করবে, সেটির অংশ হিসাবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত, অর্থাৎ আমি যে জায়গাটিতে অবস্থান করছি বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর এই লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত অবস্থান করবে ছাত্রদল। একই সাথে যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত। সেই সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী অবস্থান পর্যন্ত। একই সাথে ঘোষণা দেওয়া হয়েছে যে কৃষক দল অবস্থান নিবে বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান করবে কাকুলি মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত। অর্থাৎ খালেদা জিয়া যে রাস্তা জুড়ে উনি উনার ফিরোজার বাসায় উঠবেন, গুলশান 1-এর 80 নম্বর সড়কের 1 নম্বর বাড়িটিতে
যে তিনি উঠবেন সেই উনার বাসা পর্যন্ত যেতে যে পুরো রাস্তা, সেই রাস্তা জুড়েই কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন, বিভিন্ন অঙ্গ সংগঠন, নেতাকর্মীরা অবস্থান নেবেন। সেইটির একটি দলীয় নির্দেশনাই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। আমরা এখানে নেতাকর্মীদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, শ্রমিক দল অবস্থান করবে কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত, ওলামা দল, তাঁতি দল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত। পেশাজীবী সংগঠনগুলো একই সাথে অবস্থান করবে বনানী কাঁচা বাজার থেকে গুলশান 2 পর্যন্ত। সেই সাথে মহিলা দল অবস্থান করবে গুলশান 2-এর গোল চক্কর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবে। আর বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা যার যার সুবিধা মতো অবস্থান নেবেন। একই সাথে আপনাকে বলে রাখি যে এই রাস্তাটি ঘিরে আমরা দেখেছি যে নেতাকর্মী যারা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে গাজীপুর, উত্তরা এবং মিরপুর থেকে যেসব নেতাকর্মী এখানে এসে অবস্থান নিয়েছেন, তাদেরকেও আসলে শৃঙ্খলার মধ্যে আনার জন্য এখানে দলীয় নেতাকর্মীরা কাজ করছে। অর্থাৎ তারা নিজেরাই নিজেদের শৃঙ্খলায় আনার জন্য কাজ করতে আমি দেখেছি সকাল থেকে। সেই সাথে আমি দেখছি যে সেনাবাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে মানুষদের চলাচলে শৃঙ্খলাবোধের যে বিষয়টি, সেটি তারা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। সেই সাথে আমি বলবো যে এখন পর্যন্ত এই জায়গাটি কিন্তু বেশ শান্তিপূর্ণ রয়েছে, নেতাকর্মীদের অবস্থান বেশ শান্তিপূর্ণভাবে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট ভালো আছে। রাস্তা চলাচলে কোনো রকম বিঘ্ন ঘটতে আমি দেখিনি, কারণ শৃঙ্খলাবোধ এমনভাবে এটি গতকালকে থেকেই জানানো হয়েছে যেন রাস্তায় কোনো ধরনের শৃঙ্খলার অভাব না ঘটে, কোনো যানজট তৈরি না হয়। সেই জন্য কিন্তু নির্দেশনা আপনি যেমনটি জানেন যে গতকাল থেকে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন ফেসবুকের মাধ্যমে যে কোনোভাবেই যেন রাস্তায় বা সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত না ঘটে, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং কড়াভাবেই দলীয় নির্দেশনা পালন করে যাচ্ছেন। ধন্যবাদ রেজওয়ান। এ নিয়ে আমরা আরো খবর জানবো। বনানী থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বিমানবন্দর হয়ে তো বনানীর কাকলী দিয়ে আসবেন, সরাসরি গুলশানে ফিরোজায় যাবেন, তো সেক্ষেত্রে বনানীর কি অবস্থা দেখছেন, সে জায়গার পরিস্থিতি কেমন দেখছেন? আমি আপনাকে একটু বনানীর সড়কের পরিস্থিতি প্রথমে জানাতে চাই। আমরা এই মুহূর্তে আছি বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্পটি নামে সেই জায়গা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই আসলে হেঁটে নামছেন, কেননা এই যে একটি বড় সমাগম হয়েছে, এই সমাগমের কারণে স্বাভাবিকভাবেই যান চলাচলে কিছুটা ধীর গতিটা কিন্তু এসেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু পায়ে হেঁটে নামছেন, অথবা যে গাড়ির চলাচলের যে গতি সেটি স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। এবং বিএনপির যারা সমর্থিত নেতাকর্মীরা রয়েছেন তাদের যেন বাঁধ ভাঙা এক ধরনের উচ্ছ্বাস, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বলা চলে যে পুরো যে এলাকা, এই যে বেগম খালেদা জিয়ার যেই রুট দিয়ে যাবে, সেই রুটে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বা ট্রাফিক বিভাগের যে কার্যক্রম, সেটিও কিন্তু আসলে চোখে পড়ার মতোই। কারণ আমরা দেখেছি যে পুরো ঢাকা শহরে স্বাভাবিক সময়ে যে ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা থাকে, আজকে কিন্তু সেটি আসলে নেই, তার চেয়ে অনেকটাই বেশি এবং চোখে পড়ার মতোই বিষয়গুলো। কারণ আমরা দেখছি যে প্রত্যেকটি মোড়েই অসংখ্য পুলিশের ট্রাফিক সদস্য, যারা ট্রাফিকের পুলিশ সদস্য রয়েছে, তারা অবস্থান নিয়েছেন এবং যানবাহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। আমরা কয়েকজন ট্রাফিক সদস্যের সঙ্গেও কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন যেহেতু আজকে কর্মদিবস অর্থাৎ ওয়ার্কিং ডে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে চাপ, সেই চাপটি তো রয়েছেই, পাশাপাশি যেহেতু বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন, নেতাকর্মীদের তুমুল উপস্থিতি, সেই উপস্থিতির ক্ষেত্রে যানজট এড়াতে যতটুকু কার্যক্রম নেওয়া যায় বা যতটুকু সক্রিয় হওয়া যায়, সেই কাজটি তারা করার চেষ্টা করছেন। আমি তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে আর কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে এসে পৌঁছবেন এবং তারপরেই কিন্তু সেখান থেকে তিনি এই যে নির্ধারিত রুট, সেই রুট দিয়ে তার যে বাসভবন ফিরোজায়, সেখানে ফিরে যাবেন এবং নেতাকর্মীরা রাস্তার দুপাশে অবস্থান নিয়েছে তাকে স্বাগত জানানোর জন্য।
বনি, আপনি সাথেই থাকবেন। এবার আমরা আরো খবর জানাবো। গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, গুলশানে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনার্থে আসলে বিএনপির কোন অঙ্গ সংগঠন রয়েছে এবং কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন? দেখুন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে এর প্রস্তুত তার বাসভবন ফিরোজায় নিরাপত্তা সহ সার্বিক যে ব্যবস্থাপনা এর মধ্যে শেষ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, র্যাব, বিএনপি চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ সহ আরও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এরই মধ্যে তার বাসভবনের সামনে অবস্থান করছেন, যাতে বিএনপি চেয়ারপারসন নির্বিঘ্নে তার বাসভবনে আসতে পারেন এবং তার এই বাসভবনে তার সাথে আসবেন তার দুই পুত্রবধূ। তাদেরকে বরণ করে নেওয়ার জন্য এরই মধ্যে এই ফিরোজার যারা তত্ত্বাবধানে আছেন তারা কিছুক্ষণ আগেই 3টি কেক নিয়ে ভেতরে প্রবেশ করেছেন এবং 3টি ফুলের তোড়া নিয়ে প্রবেশ করেছেন। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা বরণ করে নেবেন। বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে দেশে ফিরছেন, তার সাথে ফিরছেন 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও ফিরছেন। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, তিনিও ফিরছেন। অর্থাৎ তিনজনই শুরুতে এই খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসবেন, এরপরে তাদেরকে বরণ করা হবে। আমরা যে বিষয়টি জানি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় তার নিজের নামে কোনো বাড়ি নেই। তিনি মইনুল রোডের বাড়ি থেকে তাকে উঠিয়ে দেবার পর, তাড়িয়ে দেবার পর এখানে তিনি অবস্থান করছেন। এটি একটি ভাড়া বাসা, এই বাসাতে 2010 সাল থেকে অবস্থান করছেন। আমরা জানি যে আওয়ামী লীগ সরকার 2010 সালে হাইকোর্ট বা উচ্চ আদালতকে ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাড়ি, যেই বাড়িতে 40 বছরেরও বেশি সময় খালেদা জিয়া অবস্থান করেছেন। আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও কিন্তু সেই মইনুল রোডের বাড়ি ছাড়েননি, সেই বাড়িতে ছিলেন। যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তার জন্য আলাদা বাড়ি বরাদ্দ থাকলে তিনি সেখানেও যাননি, সেই মইনুল রোডের বাড়িতে তিনি অবস্থান করেছিলেন। সেই বাড়িটি আওয়ামী লীগ সরকার উচ্চ আদালতকে ব্যবহার করে তার কাছ থেকে কেড়ে নেয় এবং এরপর থেকে তিনি এই গুলশানে ফিরোজা বাসভবন, এখানে তিনি এই ভাড়া বাসায় অবস্থান করছেন। আমরা যে বিষয়টি দেখছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করে নিতে তার বাসভবনের সামনের যে সড়ক রয়েছে, একটু দেখানোর চেষ্টা করছি, এই সড়কেও নেতাকর্মীদের ঢল নেমেছে। অর্থাৎ বিমানবন্দর থেকে তার বাসভবন পুরো সড়ক জুড়ে আশপাশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। শুধু যে ঢাকার নেতাকর্মী তা নয়, এখানে সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন, উৎসুক জনতারা দাঁড়াচ্ছেন। কারণ আমরা জানি যে 8 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক পট পরিবর্তন হবার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান এবং লন্ডনে তিনি চিকিৎসা গ্রহণের পর সুস্থতা অনুভব হওয়ার পর তিনি দেশে ফিরছেন। তার এই দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে। সবার আশা বিএনপি চেয়ারপারসন রাজনীতিতে সক্রিয় হবেন, দিক নির্দেশনা দিবেন নেতাকর্মীদের যাতে দল সামনে আরো ভালো করতে পারে। নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে যখন থেকে তারিখ নির্ধারণ হয়েছে যে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন, তখন থেকে আমরা দেখছি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিএনপি চেয়ারপারসনের আজকে দেশে ফেরাকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে যৌথ সভা করা হয়েছে, যে সেই যৌথ সভাতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সড়কে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, যাতে যানজটের তৈরি না হয় নেতাকর্মীদের জন্য। এটি বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকেও দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ বিএনপি চেয়ারপারসন চান না যে তার এই আগমন উপলক্ষে অন্য সাধারণ মানুষ যারা আছেন তারা কষ্ট পাক। কারণ আমরা এর আগে দেখেছিলাম 8 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হন, তখন কিন্তু এই কয়েক কিলোমিটারের সড়ক পাড়ি দিতে দীর্ঘ সময় লেগেছিল। অর্থাৎ নেতাকর্মীদের যে ভিড় ছিল, উৎসুক জনতার যে ঢল ছিল, বিএনপি চেয়ারপারসনকে এক নজর দেখার জন্য সেই ঢল আজকেও আছে। তবে সেই ঢল যাতে নিয়ন্ত্রিত ঢল থাকে, এজন্য বিএনপির পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে এবং একটি ছক তৈরি করে দেওয়া হয়েছে কোন দল কোন অংশে থাকবে, বা সিনিয়র নেতারা যারা আছেন তারা কোন অংশে থাকবে, চেয়ারপারসনের উপদেষ্টা যারা আছেন তারা কোন অংশে থাকবে। এমন ছক
যাতে সুশৃঙ্খলভাবে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের তিনি ফেব্রুয়ারি মাসে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়। এটি বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন 2 বছর। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ ছিলেন এবং কারাগারে থাকার কারণে তার অসুস্থতা দিন দিন আরো বেড়ে যায় এবং এক পর্যায়ে তাকে বিভিন্ন সময় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকার সেই আবেদন মঞ্জুর করেনি এবং সেই আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, যে বক্তব্য আসলে একজন মানুষ, অসুস্থ মানুষের সাথে যে আচরণ সেটি আসলে মানবিক আচরণ ছিল না, এটি বিএনপি নেতাদের দাবি। এবং বিএনপি নেতারা যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য আবারও আবেদন করেন এবং সেই আবেদন অন্তর্বর্তী সরকার আবেদন মঞ্জুর করার পর 8 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন লন্ডনে যান এবং সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন। আমরা ধারণা করছি যে হয়তো ঘন্টা 2-3-এর মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে গুলশানের 79 নম্বর রোডের ফিরোজা বাসভবন সেখানে তিনি ফিরে আসবেন। গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং একপেশে পদক্ষেপের কারণে আঞ্চলিক উত্তেজনা তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে এ কথা বলেন তিনি। সোমবার রাতে টেলিফোনে কথোপকথনের তথ্য দিয়েছে ঢাকার পাকিস্তান দূতাবাস। এ সময় মোহাম্মদ ইসহাক দার অভিযোগ করেন, সিন্ধু নদ চুক্তি স্থগিত করে ভারত স্বেচ্ছাচারী মনোভাব প্রকাশ করেছে। পাকিস্তানের দাবি, বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই অঞ্চলের উত্তেজনা কমাতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। দূতাবাস আরও জানিয়েছে, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে। লালমনিরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ, গুলিবর্ষণ, হত্যা, নির্যাতন ও অপহরণের ঘটনায় শঙ্কায় এলাকাবাসী। বিএসএফ এর আগ্রাসী অবস্থানের কারণে ব্যাহত হচ্ছে সীমান্ত এলাকার কৃষিকাজ। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিরোধ এড়াতে স্থানীয়দের সীমান্তের নিয়ম কানুন সম্পর্কে সচেতন করছে প্রশাসন ও বিজিবি। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং গুলিবর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। সীমান্ত পেরিয়ে গরু বা পণ্য আনার অভিযোগ তুলে প্রায় ঘটছে বিএসএফ এর অনুপ্রবেশ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এর ভুক্তভোগী হচ্ছেন নিরীহ গ্রামবাসীরাও। আমরা সঠিকভাবে মাঠে কাজ করতে পারতেছি না এবং 0 পয়েন্টে 5টার পরে যাওয়ার সমস্যা হচ্ছে। ওপারে যাইতে পারি না, আমরা আবাদও ঠিক মতন করতে পারি না। গত 2 এপ্রিল সীমান্ত এলাকায় চা বাগানে ছবি তুলতে গেলে 2 জনকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির প্রতিবাদে সেদিনই তাদের ফেরত দেওয়া হয়। 17 এপ্রিল হাতিবান্ধা সীমান্তে ঘাস কাটার সময় স্থানীয় হাসিবুল ইসলামকে গুলির পর তুলে নিয়ে যায় বিএসএফ। এসব ঘটনায় গোটা লালমনিরহাট সীমান্তে আতঙ্কিত মানুষ। আমাদের অনেক ক্ষেত খামার আছে, হ্যাঁ, ওদের দেখলে কেন আমরা সরিয়েছি। আমরা খেতে কাজ করতে গেলে ওরা অনেক অত্যাচার করে এবং আমাদের অনেক গুলিদুরো করে। আমরা ওই জন্যই এখন খুব ভয়ে থাকি বর্তমান। এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য না দিলেও বিভিন্ন ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবি। পাশাপাশি সীমান্তে 3 ফুটের বেশি লম্বা ফসল আবাদ না করা এবং সীমান্ত আইন সম্পর্কে জনগণকে সচেতন করছে বিজিবি ও জেলা প্রশাসন। কৃষি অফিসের মাধ্যমে, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, আমাদের এখানকার আইন শৃঙ্খলার মিটিংয়ে, তারপর আমাদের কোর কমিটির মিটিং হয়, সেগুলোতে আমরা মানুষকে, কৃষকদেরকে সচেতন করি। রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে লালমনিরহাটের সাথে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ। গত 5 বছরে 280 কিলোমিটার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন 19 বাংলাদেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মোহাম্মদ সাকিবের। এর আগে রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় বিএসএফ এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাকিব ও ভারতীয় নাগরিক সুজন বর্মন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় সাকিবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তার মৃত্যু হয়। স্বজনরা বলছেন, সীমান্ত এলাকায় বেড়াতে গিয়েছিলেন সাকিব, তবে প্রশাসন বলছে দুজনই চোরা কারবারের সঙ্গে জড়িত।
বড় ঘুরতে গেছে, যাওয়ার পরে এরে বিএসএফ গুলি দিছে। বিএসএফ বাংলাদেশ আইসা গুলি করে মাইরা বিএসএফ চলে গেছে। তারপরে পাবলিকে দেখে আমার বাইরে নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরে দুটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২৬ টন আটা ও ১৬ টন চাল জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার রাতের অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। মোড়ক পাল্টে সরকারি খাদ্য গুদামের চাল আটা বিক্রি হতো আরকে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরের দুটি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। জব্দ করা হয় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বিপুল পরিমাণ চাল ও আটা। আরকে এন্টারপ্রাইজের ব্যানারে একটি প্রতিষ্ঠান গোপনে খাদ্য অধিদপ্তরের আটা ও চালের বস্তা সংগ্রহ করে। পরে সেগুলোর মোড়ক পাল্টে নতুন নাম দেয়া হয় নুরানি আটা ও নুরানি চাল, যা সরবরাহ করা হতো দেশের বিভিন্ন প্রান্তে। অভিযানে দুটি গুদাম থেকে জব্দ করা হয় প্রায় ২৬ টন আটা ও ১৬ টন চাল। এ বিষয়ে উপস্থিত খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। যে চালগুলো জব্দ করা হয়েছে এগুলো দেখা গেল যে সব খাদ্য অধিদপ্তরের লেখা চাউলের বস্তা সুকুশলে নিয়ে আছে বলতেছি আর কি, সব বস্তা নিয়ে আসে নাই, মানে এটা একদিনে কাজ করে না, এটা অনেক দিন ধরে কাজ করেছে বলে ধারণা হচ্ছে আর কি স্যার। অভিযানের খবর পেয়ে গুদামের মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীরা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে যৌথ বাহিনী। মোট ৫২৬টা চালের বস্তা এবং হচ্ছে ৩১৬টা হচ্ছে আটার বস্তা। সেটা হচ্ছে যে ৫০ কেজিটি বেশি, ২২টা বস্তা হচ্ছে শুধুমাত্র ২৫ কেজি চালের, বাকি সবই ৫০ কেজি বস্তা। আমরা যাদেরকে মানে এখানে হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি এবং সেখান থেকে হচ্ছে আমরা জানার চেষ্টা করব যে কোন চক্রটা এর সাথে জড়িত। এই চক্রটা বেসিক্যালি হয়তো দীর্ঘদিন যাবৎ চলে আসতেছিল। তো আমরা এই অভিযান আমাদের চলমান এবং আমরা এই যে নিডি পিপল যারা আছে, গরিব মানুষ, তারা হয়তো জিনিসটা বঞ্চিত হচ্ছে। ইনশাল্লাহ এই অভিযান জারি থাকবে। এছাড়াও সোমবার রাতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ ও সেনাবাহিনী। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে গিয়ে কথা বলেন তিনি। মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার উপস্থিতি দেশকে বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে গাজীপুরের বাসন থানায়। সোমবার সন্ধ্যায় ১০০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন দলটির গাজীপুর সদরের আহ্বায়ক আলামিন খন্দকার। রোববার আটক করা ৫৪ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন এলাকায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাতের গাড়িতে হামলা চালায় ১০ থেকে ১২ জন। এতে কাঁচ ভেঙে হাত কেটে যায় এনসিপি নেতার। এরপরই নগরীর চান্দনা চৌরাস্তা থেকে ৫৪ জনকে আটক করে পুলিশ। হামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় ১০০ জনের নাম সহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন এনসিপির গাজীপুর সদরের আহ্বায়ক আলামিন খন্দকার। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তার। পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করেছি যে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো নিরীহ ব্যক্তি যেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত ভিকটিম যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আপনারা নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে একাধিক টিম কাজ করছে। রোববার রাতে আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বাসন থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বর্তমানে তদন্তাধীন আছে। তো ঘাতক বা যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি। এই হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা জানেন যে ৫৪ জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি।
এখন ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। হাসনাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে সোমবার লক্ষ্মীপুর, গাইবান্ধা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার শপিং মল ও আবাসিক এলাকায় কাজ করা অক্সিলারি ফোর্স সদস্যরা পাননি কোনো প্রশিক্ষণ, এমনকি পরিচয়পত্র ছাড়া কোনো ব্রিফিংও পাননি 426 সহায়ক পুলিশ অফিসারের অনেকে। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে এই ফোর্স নিয়ে বড় কিছু করা কঠিন। বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে হারুনুর রশিদ কাজ করছেন 2.5 বছর ধরে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ দেওয়া অক্সিলারি ফোর্সের একজন তিনি। জানালেন, ছিনতাই, চাঁদাবাজি বা মাদক সংক্রান্ত তথ্য থানায় জানাতে বলা হয়েছে তাকে, তবে দেয়া হয়নি বিশেষ কোনো প্রশিক্ষণ বা ব্রিফিং। যদি এখানে কোনো প্রকার ঝামেলা বা কোনো কিছু হয়, এটার সাথে সাথে আমরা আমার ওই যে অফিসার আছে, আমি সাথে সাথে ওনার জানাম। এরকম মিটিংয়ে আমাদের ডাকা হয় নাই। ডিএমপি বলছে, ঢাকার নানা স্পটে অক্সিলারি ফোর্স কর্মরত 426 সদস্য রয়েছেন ডিএমপির 50 থানার ওসির তত্ত্বাবধানে, আর তারা কাজ করছেন মূলত নিজ কর্মস্থলের আশেপাশে। তারা স্বাধীনভাবে কোনো তদন্ত বা কোনো পুলিশের যে কাজগুলো সেগুলো করবে না, বাট পুলিশের কাজে সহায়তা করবে এবং তাদের সামনে সংগঠিত কোনো অপরাধ নিবারণের চেষ্টা করবে। এই ক্ষেত্রে পুলিশের যে আইনগত ক্ষমতা সেটা তাদের থাকবে, সাথে সাথে তাদের যে জবাবদিহিতা সেটাও নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে অপরাধ বিশ্লেষকেরা বলছেন, অক্সিলারি ফোর্সের এসব সদস্যের কাছে বড় কিছু আশা করা অবান্তর। পুলিশ যে স্বপ্ন বা প্রত্যাশা নিয়ে এটি গঠন করেছে তা পূরণ হওয়া বেশ কঠিন। অক্সিলারি ফোর্সের আলাপটা যেদিন থেকে শুরু হয়েছে তার সেই থেকে শুরু করে আজ পর্যন্ত পুলিশ নিজেই স্পষ্ট না যে অক্সিলারি ফোর্সকে কিভাবে তারা সম্পৃক্ত করবে, তাদের কাছ থেকে কিভাবে সহযোগিতা চায় বা অক্সিলারি ফোর্স বলতে আসলে তারা কাদেরকে বোঝাতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই যে কমিউনিটি ভিত্তিক যে পুলিশিং যে ব্যবস্থা একটাও সফল হয়নি, সেটা বিট পুলিশিং বলুন, কমিউনিটি পুলিশিংয়ের বলুন। এই অক্সিলারি ফোর্সকে কার্যত করতে চাইলে এ প্রশ্নে পুলিশ সদর দপ্তরকে আরও সুস্পষ্ট পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।